আজ মজলিসি আড্ডার ঠেক নিয়ে এসেছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আজমগড়ের অশরীরী। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 খ্রিস্টাব্দে। ওনার শিক্ষাজীবন কেটেছে বহরমপুর কলেজে। যৌবনে বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 6 বছর অর্থাৎ 1950 থেকে 1956 অবধি লোকনাট্য দল আলকাপের সাথে সক্রিয় ছিলেন, যেখানে তিনি বাঁশি বাজাতেন এবং লোকনাট্য ও নাটকের শিক্ষক ছিলেন। সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম সাহিত্য কীর্তি ভালোবাসা ও ডাউন ট্রেন প্রকাশিত হয় দেশ পত্রিকায় 1962 খ্রিস্টাব্দে। তাঁর সৃষ্ট গোয়েন্দা কর্নেল বাংলা সাহিত্যে একটি অতি জনপ্রিয় চরিত্র। সৈয়দ মুস্তাফা সিরাজ মারা যান 4 সেপ্টেম্বর 2012 সালে। আজকের গল্প আজমগড়ের অশরীরী আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে কথক, পাগলা ফকির ও কাল্লু। গল্প পাঠে দেবশঙ্কর, গল্পের সূত্রধার আমি সায়ক। শুরু হচ্ছে আজমগড়ের অশরীরী। তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমাকে আজমগড় যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকদের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কি আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মরশুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার শুক্লাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহের সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন। সিপাহীর বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন। সব গল্প নিছক গল্পই, আমার গবেষণায় তা কাজে লাগবে না। তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি। এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে একট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সন্ধ্যের পর এই এলাকায় থাকলে বিপদ হতে পারে। কি বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেরোই। কোথাও কোথাও ধ্বংসাবশেষের ঝোপ জঙ্গল আছে। গভীর তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেরোচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হপটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মুহাফেজখানার কাগজপত্রে এই পিতাপুত্রীর নাম খুঁজে পেয়েছিলেন। আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ।
সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে সেই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কিল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে স্থানগুলো খুঁজে বের করা দেখলুম অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল। যেদিকেই তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতি প্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানেই আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওগুলো কি ফুল না চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ে। তখন ধরেই নিলুম এলাকার সব পাখি সেখানেই গিয়ে জুটেছে। কোথায় সেই চর তা জেনে আসি। গঙ্গা এখানে প্রশস্ত, তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলিও দেখা যাচ্ছে। কয়েকটি জলনৌকা ভেসে বেরোচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শেওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। সেই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা। তার এক হাতে প্রকাণ্ড একটা চিমটে, চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ খটমট করে তাকিয়ে বললেন, कौन है तुम? तू कौन है? हैं? আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করল। তারপর বললুম, আগে রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। ফকির কিন্তু চটে গেল। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, क्या? কে চায় তোমার বকশিস? শিগগির এখান থেকে চলে যাও, না গেলে তোমার বিপদ হবে। যা ভাগ আসে, ভাগ। তাকে বোঝানোর চেষ্টা করলাম, আগে মানে আমি সিপাহী বিদ্রোহের ওপর প্রকৃত ইতিহাস লিখতে চাই। কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটিটা তুলে তেড়ে এলেন। চিমটিটার ডগা সূক্ষ্ম এবং ধারালো। বেগতিক দেখে আমি সরে এলাম। একটু পর দূর থেকে দেখলাম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছি। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিচের চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা অদ্ভুত লাগলো। ওকে অনুসরণের সাহস হলো না, শুধু জায়গাটা চিনে রাখল। তারপর প্যালেস হোটেলে ফিরে গেল। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেল। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনা চারেক বড়।
ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেন। পরিচালক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বলি। আসলাম খান একটু হেসে বলল, আরে ও তো পাগলা বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে, সেখানে থাকে। একেবারে পাগল। ভুক লাগলে তখন কিন্তু বেরিয়ে আসে। শহরের রাস্তায় বসে শ্রাপ দেয়। তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে, আবার খেতে দিলেও শ্রাপ সাপান্ত করে। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারবো। দেখবেন তখন কি ভাববেন, দৌড়ে পালায়। একেবারে শিয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গল মে লুকিয়ে যাবে। আসলামের কাছে এ কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম। তাই খাওয়ার পর ঘন্টা কতক বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেল। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন, সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেল। দুধারে ঝোপঝাড় আর পাথর। আঁকা বাঁকা গোলকধাঁধার মতন পথে হাঁটতে হাঁটতে একসময় দাঁড়িয়ে গেলাম। সামনে একটা কাঠের বেড়া। বেড়াতে একটা ফলক আঁটা আছে, তাতে ইংরেজিতে লেখা নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়ি ভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেল। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহু দূর অব্দি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া চোখে পড়ল। এবারে বুঝতে পারলুম ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথেই ফিরে চলল। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। ভাবলাম এটা কেন চোখে পড়েনি তখন। আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুলল। তারপর পাথরটার এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছল। কিন্তু সংকীর্ণ রাস্তাটা লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে উঠল। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলাম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠেছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো এক অশরীর আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলো আমার জুতোর ছাপের তুলনায় ছোট, কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলুম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরীর জুতো স্পষ্ট ছাপ ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষ বেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল।
আমি দ্রুতই পিছু ফিরে লাল ধুলায় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলুম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়াতে থাকলো। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলুম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলুম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বলল। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছি। এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুঁতকুতে। এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তিই যায়। ভদ্রলোক হয়তো প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত হয়ে অধৈর্য হয়ে উঠেছে। আমার চোখে চোখ পড়তেই তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি বাঙালি? বললুম, আগে হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড় এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। আমার বাবাও ওকালতি করতেন। আমি কিন্তু আবার ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয় পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন। বললেন, কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর্পণে। আমার ছেলেবেলায় সবকিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললেন। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসার কথা। তার জন্য অপেক্ষা করে অস্থির। 6টা বেজে এলো, সে আর এলো না। কাজেই ধরে নিচ্ছি আর সে আসবে না। না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে কী যে আনন্দ পেলুম বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কেন? খামোকা একগাদা টাকা খরচ। বরং আমার অতিথি হন। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরাও খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলুম না। অশোকবাবু ঘটনাটা হেসেই উড়িয়ে দিলেন। বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরিয়ে বেরিয়েছি জানেন? কখনো কিছু দেখিনি। হ্যাঁ, তবে ওখানে এক পাগলা ফকির থাকে। আমাকে দেখলেই সে লেজ তুলে পালিয়ে যায়। তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। বললুম, হ্যাঁ, দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি। আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন, পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই মশাই। আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটবে না। আর আপনাকে পাগলা ফকিরের ডেরাতেও নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে ব্যাটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে, অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে।
কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সেই লাল রাস্তাতেও যাব। আমার কাছে টর্চ আছে, ভয় পাবেন না। আর আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেবো, কিচ্ছু ভাবনার নেই। উঠে পড়ুন, চলুন। একটু অনিচ্ছা করেই অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেল। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছে। তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ির এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি দুজনে বসল। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতায় যাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তার উপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। এ তো স্রেফ ম্যাজিক। একবার পরীক্ষা করা যাক। অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন। একটু দ্বিধার সঙ্গেই বলল, কিন্তু আমি সত্যিই জুতোর ছাপ দেখেছিলাম। আরে মশাই, আমি তো আছি আপনার সঙ্গে, আসুন না। বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার আলোর জন্য ধ্বংসস্তূপের চক্রা বকরা ছায়ার ভিতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলাম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছে। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, আসুন তো, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, কোনো ভুতুরে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? বললুম, এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটলো তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন, তো শব্দ নয়, তা কোনো শব্দ নয়, ট্রিগারে আঙুল আছে। একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে। ক্যামেরাটা দাও, তাড়াতাড়ি। তারপর রিস্ট ওয়াচটা আর মানি ব্যাগটা বের করো, জলদি জলদি জলদি। মুহূর্তেই আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন, এতক্ষণে তার মর্ম বুঝতে পারল। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন কোনো উপায় নেই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম, দয়া করে এটা নেবেন না। মানি ব্যাগে 1000 খানেক টাকা আছে, তা নিন। এই তো ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করে ফিল্মে অনেক ছবি আছে। দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। চুপ শিগগির, আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরা বালিতে ফেলে দিয়ে আসবো। চোরা বালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি, তার কোনো হিসাব নেই, সব তলিয়ে গেছে। বলেই সে ধমক দিল, তবে জলদি কর, জলদি জলদি।
এতক্ষণে মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়, তার বাংলায় কথাবার্তা কেমন যেন একটু হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কুঁকিয়ে উঠেছিলাম। তারপরেই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচন্ড শব্দ হলো। তারপর দেখলুম দুর্বৃত্ত তার হাতে অস্ত্র ছিটকে পড়লো এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচন্ড শব্দ হলো, মুন্ডাটা লাল ধুলায় গড়াতে শুরু করলো। এই এক বিস্ময়কর ঘটনা। কোনো এক অশরীরী অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপর হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপরেই সেই প্রচন্ড শব্দ এবং তার মুর্মুহ আর্তনাদ শুনতে পাচ্ছি। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গু গো শব্দ বেরোচ্ছে শুধু। অশরীরী চাবুকের শব্দ ক্রমশ প্রচন্ডতর হয়ে উঠছে। লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে, তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গুনগুনি শুনতে শুনতে এক সময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলো, তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চলল। কেল্লা বাড়ির ভাঙা ফাটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝরে হোটেলে ফিরে চলল। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিল ঘুরে ঘুরে খুব ক্লান্ত, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেডটি আনলেন। তারপর গম্ভীর ভাবে বলল, এক খবর আছে স্যার, সুখবর, তাই বলা উচিত মনে হলো। বললাম, কি সুখবর আসলাম? আসাম ঘরে একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করতো। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল। বেটা রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পাইনি। কিন্তু সুখবরটা কি? কাল্লু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লা বাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ থেকে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কানু কি বাঙালি ছিল? नहीं सर, तबे से उर्दू, हिंदी, अंग्रेजी, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারতো। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল, স্কুলে भी পড়েছিল, তাই বাংলাও বলতে পারতো। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করতো। কাল্লু কখন কোন রূপ ধরতো চেনা কঠিন হতো। কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলাম একটু আগে মর্গে নিয়ে গেছে। ইয়া আল্লাহ, কাল্লুর সারা শরীর কি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30 আমি এবার সাহস করে কেল্লাবাড়িতে গেলাম। আমার মনে হচ্ছিল যে কাল বিকেলে যে অশরীরীর জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলায় ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায়ের নাম ধরা দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালাম। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছলাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে।
নিচে নেমেই ঘন গাছপালার ভেতরে সার সার কয়েকটা কবর দেখলুম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলুম। সেই কবরের শিওরে একটা রক্ত কবরীর গাছ। কবরে লাল ফুল ঝরে পড়ছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম। আরবিতে 3টি হরফ চেনা মাত্র বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহী নেত্রী শেহজাদি রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকালে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? কথাটা ভাবতেই শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকালো। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেল। মনে মনে বললুম, প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্টহাসি হেসে সে বলল, बाबूजी, आपका ऊपर रेशमा बेटी बहुत खुश है, तो आप तुरंत यहाँ से चला जाइए। रेशमा बेटी को अकेला रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत दुख से मर गई बिटिया, बहुत दुख से मर गई बिटिया। जाइए जाइए, चला जाइए यहाँ से। তখনই নিজুম কবরখানা থেকে চলে এলো। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকেই বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেলল। এর সত্য মিথ্যে নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। শুনলেন আজমগড়ের অশরীরী। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। কতকের চরিত্রে দেবশঙ্কর, পাগলা ফকির ও আসলামের চরিত্রে সায়ন, হোটেলের ম্যানেজার ও অশোক রায় ওরফে কাল্লুর চরিত্রে আমি সায়ক। পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীত করেছে ভঞ্জস আর্ট। সোশ্যাল মিডিয়া প্রমোশন ডিজাইন করেছে সায়ন। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি করেছে মেঘলা। এবং এই গল্পের অডিও অ্যাডাপ্টেশন ও সমগ্র পরিচালনায় আমি সায়ক। কেমন লাগলো আমাদের এই গল্পটা সেটা জানান আমাদের কমেন্ট সেকশানে, এবং আমাদের সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর নিজেদের সাথে অন্যদেরও শোনার সুযোগ করে দিন গল্পটি শেয়ার করে। তাহলে আজ আসি, আবার দেখা হবে সামনের সপ্তাহে। আরও একটা নতুন গল্প নিয়ে আসবে মজলিসি আড্ডার ঠেক। ততক্ষণ হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।